তাদের অপারেশনসে কি কোনো রকম গাফিলতি রয়েছে? বোয়িং কোম্পানির বিরুদ্ধে অভিযোগ উঠছে যে মুনাফার জন্য, প্রফিটসের জন্য তারা প্যাসেঞ্জার সেফটির ওপর কোপ আনছেন, তারা প্যাসেঞ্জার সেফটিকে রিডিউস করছেন। এয়ার ইন্ডিয়াও কি তাই করছে? আজ এই নিয়েই কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন স্টুডিওতে একজন এস্টিম গেস্ট। তিনি 2006 থেকে 2024 সাল অবধি এয়ার ইন্ডিয়াতে কাজ করেছেন। তিনি এয়ার ইন্ডিয়ার ডেপুটি জেনারেল ম্যানেজার ফ্লাইট সেফটি এই পজিশনে কাজ করেছেন এবং পরবর্তীকালে চিফ ম্যানেজার ফ্লাইট সেফটি পজিশনে কাজ করেছেন। তিনি নিজেও একজন পাইলট, ক্যাপ্টেন নন্দিতা হালদার। ক্যাপ্টেন হালদার নমস্কার, ওয়েলকাম টু এনকেটিভি বাংলা। ক্যাপ্টেন হালদার, আমার প্রথম প্রশ্ন, যে দুর্ঘটনা আমরা দেখলাম তার কারণ নিশ্চয়ই খোঁজা হবে, তদন্ত হবে, তার কারণ নিশ্চয়ই সামনে আসবে, কিন্তু আপনি একজন পাইলট, এই মর্মান্তিক দুর্ঘটনা আপনিও দেখেছেন। একটা জিনিস সবাই এই মুহূর্তে জিজ্ঞেস করছে, জানতে চায়, রুম ফর পাইলট এরার এটা কি এই দুর্ঘটনায় রয়েছে নাকি পুরোটাই টেকনিক্যাল ফল্ট? দেখুন, সব ফার্স্টলি তো কোনো অ্যাক্সিডেন্ট একটা কারণের জন্য ঘটে না, অনেকগুলো। কেন কি আমাদের এই কাজটাই এত সোফিস্টিকেটেড যে একটা না মাল্টিপল চেকস থাকে সবকিছুর জন্য। মানে যে এয়ারক্রাফটটা ইঞ্জিনিয়ারিং ক্লিয়ারেন্স দিয়ে দিচ্ছে সেটা ক্যাপ্টেন অ্যাকসেপ্ট করবে, ক্যাপ্টেনও দেখবে ওর মধ্যে কিছু ফেলিয়ার ওল্ড আছে কিনা, ওটা নিয়ে যেতে পারবে কিনা। তারপরে পাইলট অ্যাকশন, যেই জন্য দুটো পাইলট মিনিমাম ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট, যে একজন কাজ করবে আর একজন কাজটা চেক করবে। দুজনের কাজ ভাগ করা আছে, একজন করবে, একজন সেটা রিচেক করবে। এইবার এর মধ্যে একটা মেশিন আর আরেকটা হচ্ছে হিউম্যান বডি, এরার্স দুটোর মধ্যে থাকতেই পারে। তো এইটা আমরা তখনই নিশ্চিত করতে পারবো যখন আমরা ডিএফডিআর ডেটা, দ্যাট ইজ দ্য ডিজিটাল ফ্লাইট রেকর্ডার ডেটা, আর সিভিআর ডেটা কোরিলেট করব। এবার আসি আমরা এয়ার ইন্ডিয়ার কথায়। আপনি 2024-এ এয়ার ইন্ডিয়া থেকে ভলান্টারি রিটায়ারমেন্ট নেন, ভিআরএস নেন। তার আগে অবধি আপনি ডেপুটি জেনারেল ম্যানেজার ফ্লাইট সেফটি ছিলেন এবং চিফ ম্যানেজার ফ্লাইট সেফটি এই পজিশনে কাজ করেছেন। অর্থাৎ প্যাসেঞ্জারদের সেফটি সিকিউরিটি একেবারে সহজ কথায় বললে আপনার দায়িত্ব ছিল ইস্টার্ন রিজিয়নে। এই মুহূর্তে এয়ার ইন্ডিয়ার ম্যানেজমেন্টে সবকিছু ঠিকঠাক রয়েছে? এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, প্লাস আমার মনে হয় যতদূর এখন সবার নিজস্ব, সব এমপ্লয়ীদের নিজস্ব ওপিনিয়নও হয়ে গেছে। যেটা আমার প্রথমত মনে হয়, আমার যেটা সবচেয়ে ইয়ে লাগে, যে এই যে ফ্লাইট সেফটি একটা ডিপার্টমেন্ট হয় আমাদের সব এয়ারলাইনে, এর যে হেড, একে একটা ডাইরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন থেকে একটা পোস্ট দেওয়া হয়, দ্যাট ইজ কল্ড দ্য চিফ অফ ফ্লাইট সেফটি। সে বেসিক্যালি রেসপন্সিবল হয়, তার শোল্ডারের ওপর সব রেসপন্সিবিলিটি থাকে ফ্লাইট সেফটির অ্যাকশনস গুলো সাফিসিয়েন্ট কিনা, আর কি এনহান্স করতে হবে, কোথায় চেকস এন্ড ব্যালেন্সেস বেশি দিতে হবে, কোথায় কম করতে হবে, কোথায় কস্ট কাটিং করলে চলবে না। ফার্স্টলি আমাদের সিইও হচ্ছেন ক্যাম্বেল উইলসন, যিনি বাইরে থেকে এসেছেন। ওনার ব্যাকগ্রাউন্ডও একটু বলে দিই আমি। উনি স্কুট এয়ারলাইন্স থেকে এসেছেন, যেটা 24 এয়ারক্রাফট অপারেটিং আউট অফ সিঙ্গাপুর। আমরা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে থাকি। এয়ার ইন্ডিয়া ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট জুড়ে একটা এয়ারলাইন ছিল, এমপ্লয়িং পিপল ফ্রম অল ওভার দ্য প্লেস ইন ইন্ডিয়া। উই আর আ ইউনিটি ইন ডাইভার্সিটি। এই ডাইভার্সিটি বোঝার ক্ষমতা যদি না সে এখানে থাকে, যদি না সে একজন ইন্ডিয়ান হয়, আমার মনে হয় একটু ডিফিকাল্ট। আর সিঙ্গাপুর মতন একটা ছোট দেশ, ওখান থেকে যে একটা লো কস্ট ক্যারিয়ার চালাতেন উনি, এত ভ্যারাইটি অফ এয়ারক্রাফট আমাদের, 320 ফ্যামিলি এয়ারক্রাফট, এভার 350, 787, 777, প্লাস তার মধ্যে নিজস্ব ভেরিয়েন্ট। এটা বোঝার জন্য সাফিসিয়েন্ট এক্সপিরিয়েন্স দরকার। ওই এক্সপিরিয়েন্স ক্যাম্বেল উইলসন সিইও নেই না, অ্যাটলিস্ট পাস্ট এক্সপিরিয়েন্সটা তো নেই। ওনার পাস্ট এক্সপিরিয়েন্স স্কুট এয়ারলাইন্স। আচ্ছা, এবার আসি আপনি যেটা বলেন চিফ অফ ফ্লাইট সেফটি, যেটা একেবারে ভারত সরকারের দেওয়া একটা পজিশন, ডিজিসিএ থেকে এই পজিশন দেওয়া হয়। তিনি শেষ কথা যে কোনো এয়ারলাইন্সের, আমি যতটুকু বুঝলাম, ফ্লাইট সেফটি নিয়ে, সেফটি হিসেবে উনি সেফটি নিয়ে, মানে প্যাসেঞ্জার সেফটি নিয়ে, নিরাপত্তা নিয়ে তিনি শেষ কথা। কারেক্ট। এয়ার ইন্ডিয়াতে এই মুহূর্তে যিনি চিফ অফ ফ্লাইট সেফটি, তিনি কি শেষ কথা? মানে সরকার নিযুক্ত করা ব্যক্তিটি কি শেষ কথা, না তার মাথার উপরেও কেউ রয়েছে? তার মাথার উপরে আরো দুজন আছে, তো সেই হিসাবে ভারতীয়, একজন ভারতীয়, একজন বিদেশি। আর আমি সেই প্রসঙ্গে আসছি, কিন্তু তার মাথার উপর যদি দুজন থাকে তাহলে তো আমাদের চেকস এন্ড ব্যালেন্স আরো বেশি হওয়ার কথা। মিস্টার ক্যাম্বেল উইলসন অ্যাপয়েন্ট হওয়ার পরে ফার্স্ট এয়ার ইন্ডিয়াতে অ্যাপয়েন্টেড হন মিস্টার হেনরি ডনহো। উনি হচ্ছেন
কারেক্ট। এই ভদ্রলোক উনি হচ্ছেন আয়ারল্যান্ডের ন্যাশনাল। ওনার উনি কি কোন পজিশনে আছেন? উনি হচ্ছেন গ্রুপ হেড অফ সেফটি, সিকিউরিটি অ্যান্ড কোয়ালিটি। এবার আমি চাই যে এই দেশের লোক জিজ্ঞেস করুক টাটা এয়ার ইন্ডিয়াকে যে উনি আসার পর থেকে কি এক্সট্রা মেজার্স উনি নিয়েছেন সেফটি এনহ্যান্স করার জন্য, কি করেছেন। মানে আপনি বলছেন ইনি এই ভদ্রলোক কি চিফ অফ ফ্লাইট সেফটি ডিজিসি এর অ্যাপয়েন্টেড? না, ডিজিসি অ্যাপয়েন্টেড চিফ অফ ফ্লাইট সেফটি ইনি হতে পারেন না, কেন কি ইনি ইন্ডিয়ান ন্যাশনাল না। অর্থাৎ এই মুহূর্তে যদি আমি ঠিকভাবে বুঝি, ডিজিসিএ অর্থাৎ ভারত সরকারের অ্যাপয়েন্ট করা যে চিফ অফ ফ্লাইট সেফটি হয়, যিনি শেষ কথা হন নিরাপত্তার ব্যাপার, কারেক্ট। এয়ার ইন্ডিয়াতে সেই নিয়ম মানা হয় না। তার ওপরে একজন ফরেন ন্যাশনাল আছেন, এই হেনরি ডনেহো, আয়ারল্যান্ডের বাসিন্দা। কারেক্ট। ভারত সরকারের ওপর আরো একজনকে নিযুক্ত করা হয়েছে। অ্যাবসলিউটলি। তাতে কি সুবিধা হয়েছে নাকি অবনতি হয়েছে? সেটা এবার আমাদের দেশের লোক জিজ্ঞেস করুক টাটা এয়ার ইন্ডিয়াকে। আপনার এক্সপিরিয়েন্স কি? আবার এক্সপিরিয়েন্সে যেটা হচ্ছে যে যত সব এক্সপিরিয়েন্স লোক ছিল, কেন কি একমাত্র ইন্ডিয়ার মধ্যে আমাদের এয়ারলাইনেই ছিল যারা এতগুলো ডিফারেন্ট টাইপ অফ এয়ারক্রাফটকে মানে হ্যান্ডেল করেছে। এবার দেখুন, আমি 320 এয়ারবাস 320 রেটেড পাইলট। আপনি যদি আমাকে বোয়িং সম্বন্ধে জিজ্ঞেস করেন, আমি একটা বেসিক ফ্লাইং সম্বন্ধে আপনাকে বলতে পারবো, বোয়িং এর ডিটেলস আমি আপনাকে বলতেই পারবো না। আর এটা বোয়িং বা এয়ারবাস অ্যালাউ করে না। আমি যদি 320 রেটিং করে থাকি, আমি বোয়িং এ হাত দেবো না। আমি যদি বোয়িং এর রেটিং করে থাকি, আমি 320 তে হাত দেবো না। আর তাও আবার যদি আমি এয়ারবাস 320 করে থাকি, আমি 310 এর ট্রেনিং না নিয়ে 310 এ হাত দেবো না, বা 350 ট্রেনিং না নিয়ে 350 তে হাত দেবো না। কিন্তু সেফটির মধ্যে যারা এসছে, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট যখন এয়ার ইন্ডিয়া সেট আপ করেছে, যেটা আমরা আরো আসবো আপনাকে, AIESL যে ইঞ্জিনিয়ারিংটা ছিল ওখান থেকে কন্ট্রাক্ট সরিয়ে নিয়ে এখন যে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট সেট আপ করেছে, আর দে এক্সপিরিয়েন্স, ওদের কাছে কি এক্সপিরিয়েন্স আছে এটা করার জন্য? ওরা এক্স স্পাইস জেট 737 মেইনটেনেন্স করতো, ওখান থেকে এসে ওরা এয়ার ইন্ডিয়ার ইঞ্জিনিয়ারিং সেট আপ করেছে। মানে এই মুহূর্তে যারা এয়ার ইন্ডিয়ার ইঞ্জিনিয়ারিং সেট আপ করেছে, তারা এই ড্রিম লাইনার কিংবা বোয়িং এরকম বড় বড় প্লেন হ্যান্ডেল করার লোকই নয়। না না, মানে আপনি বলছেন যে যারা 787 ড্রিম লাইনারকে সার্ভিস করছে কিংবা তাদের ইঞ্জিনিয়ারিং সার্ভিস করছে, একটা প্লেন ওড়ার আগে যে সার্ভিসিং গুলো হয়, যে মানুষগুলো এয়ার ইন্ডিয়াতে এই মুহূর্তে এমপ্লয়েড এই কাজ করার জন্য, আমি যখন নিজে ফ্লাইট সেফটিতে কাজ করেছি, যে ইঞ্জিনিয়ারিং এ আমরা যখন ফ্লাইট সেফটিতে আমার কাজ, ওয়ান অফ দ্য পার্ট ওয়াজ ইনভেস্টিগেটিং অ্যাক্সিডেন্টস এন্ড ইনসিডেন্টস ফর এয়ারবাস ফ্লিট। আমার সাথে যে ভদ্রলোক ইন্টারঅ্যাক্ট করতেন উনি বোয়িং এর ইঞ্জিনিয়ার ছিলেন। আর এখন সেটা আমার মনে হয় না খুব একটা চেঞ্জ হয়েছে। এটা আমাদের দেশের লোক জিজ্ঞেস করুক টাটা ম্যানেজমেন্টকে যে কি করেছে। মানে যে মানুষগুলো এই মুহূর্তে বড় বড় এয়ারক্রাফট হ্যান্ডেল করছে, তাদের এক্সপিরিয়েন্স নেই এয়ারক্রাফট হ্যান্ডেল করার? না, নেই। তো টাটা, আপনি বলছেন যে টাটাতে এই মুহূর্তে যে মানুষ এই বড় এয়ারক্রাফট গুলো হ্যান্ডেল করে, সেগুলোকে সার্ভিস করে, সেগুলোকে সিকিউরিটি চেক করে, সিকিউরিটি চেক করে না, ওরা টেকনিক্যাল সার্ভিসিং করে। সো এখন কি হয়েছে, এয়ার ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং সার্ভিস লিমিটেড বলে যে কোম্পানিটা ছিল, বেসিক্যালি এয়ার ইন্ডিয়ার আর্স্টওয়াইল এয়ার ইন্ডিয়ার যে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টটা ছিল, ওটাকে ভেঙে যখন আলাদা কোম্পানি করে দেওয়া হয়, টাটা খালি এয়ার ইন্ডিয়া অপারেশনস মানে এয়ার ইন্ডিয়া কোর কোম্পানিটাকে কেনে, ইঞ্জিনিয়ারিং সার্ভিসটা কেনে না। তো এখন ইন্টারনাল পলিসি হিসেবে সার্ভিসিং অফ দি এয়ারক্রাফট কন্টিনিউ করে AIESL এর সাথে। আস্তে আস্তে ওরা নিজস্ব একটা ইঞ্জিনিয়ারিং টিম বানায়। আর এই এখনো কিছু কিছু মানে মেজর মেইনটেনেন্স করে AIESL, সবটা করে না। আপনারা আর শুনতেই পাচ্ছেন যে টার্কিশ টেকনিক বলে একটা কোম্পানি বারবার উঠে আসছে, ওদেরকে আউটসোর্স করা হয়েছে, ওদের সাথে কন্ট্রাক্ট এখনো আছে। আর অনেক লাইন স্টেশন থেকে AIESL থেকে মেইনটেনেন্স করে নেওয়া হয়েছে। যেরকম আহমেদাবাদ হচ্ছে একটা সিটি, যেখান থেকে AIESL থেকে নেওয়া হয়েছে। এর নিজস্ব ইঞ্জিনিয়ারিং টিম এখন ওদের সেখানে সার্ভিস প্রোভাইড করছে। এবার আজকের দিনে দাঁড়িয়ে ওখানে কে আছে সেটা আমি বলতে পারবো না, যখন ছিলাম সিস্টেমের ভেতরে আমি জানি अहमदाबाद एयरपोर्ट, not Ahmedabad airport, in the entire system like আমি যেরকম আপনাকে বললাম যে যারা এই এয়ারক্রাফটে কোয়ালিফাই
খালি ওল্ড এমপ্লয়ীদের না রাখার জন্য ওরা রিপ্লেস করেছে নতুন এমপ্লয়ীদেরকে দিয়ে যাদের সাফিসিয়েন্ট এক্সপিরিয়েন্স নলেজ নেই। এটা তো সেফটি অ্যান্ড সিকিউরিটি নিয়ে ছেলে খেলা করা। হ্যাজার্ড, বিগ হ্যাজার্ড। আর তার জন্যই আজকে আমরা এই দুর্ঘটনা দেখতে পাচ্ছি। আর এটা যদি খুব তাড়াতাড়ি স্টপ না করা হয়, আমি জানি না আগে আরো কি হবে। 2024 সালের পর থেকে আমরা দেখলাম এয়ার ইন্ডিয়া একটা ট্রিমেন্ডাস গেইন করলো, তাদের প্রফিটস বাড়লো, তাদের লসেস কমতে শুরু করলো। এই সমস্ত কিছুই কি কস্ট কাটিং এর নামে যাত্রী নিরাপত্তার উপর কোপ ফেলে করা হলো? দেখুন, এইটা একদম পারফেক্টলি আনসার করার জন্য সিস্টেমের ভেতরে থাকতে হবে, কিন্তু সিস্টেমের ভেতরে থেকে কেউ আপনাকে এটা আনসার করতে পারবে না। আপনি যে আনসার করতে যাবে তাকে সেই মোমেন্টে বার করে দেওয়া হবে। তো এটা কিন্তু ডেফিনেটলি ডিজিসিএ এটা খতিয়ে দেখতে পারে। মানে ডিজিসিএ এর কাছে সাফিসিয়েন্ট রাইট আছে ভেতরে ওদের অডিট করার জন্য, দেখার জন্য যে কতটা গাফিলতি হয়েছে। এই নিয়ে এর আগে আপনি কোনোদিন আওয়াজ তুলেছেন কিংবা অন্য কেউ কোনোদিন আওয়াজ তুলেছে? কথা হয় এয়ার ইন্ডিয়ার ভেতর যে যারা এয়ারক্রাফটের সার্ভিস করছে, মেনটেনেন্স করছে, তারা কোয়ালিফাইড নয়, কিংবা ওখানে পলিসিতে সমস্যা রয়েছে, সিকিউরিটিতে কোপ ফেলা হচ্ছে, কস্ট কাটিং করা হচ্ছে, এগুলো নিয়ে কোম্পানির ভেতরে কথা হয়? এয়ার ইন্ডিয়ার ভেতরে এই নিয়ে কথা হয়? কেউ আওয়াজ তুলেছে কোনোদিন? না, কেউ আওয়াজ তুলতে পারে না। কেন কি ওখানে এইচআর, মানে সবকিছুর মধ্যে এইচআর আছে। আজ আপনি যে আওয়াজ তুলবেন, আপনাকে এইচআর কালকে বলবেন পারফরমেন্স ভালো না নিয়ে আপনাকে বার করে দেবে। আচ্ছা, এই ক্যাম্বেল উইলসন, যাকে স্কুট এয়ারলাইন্স কিংবা স্কুট এয়ারওয়েজ, সিঙ্গাপুরের একটি ছোট্ট অপারেটর, সেখান থেকে তাকে নিয়ে আসা হলো। কোন কারণে তাকে নিয়ে আসা হলো এবং তিনি আসার পর কি কি চেঞ্জেস হলো? ভালোর জন্য হলো না খারাপের জন্য হলো? ওনাকে কেন নিয়ে আসা হলো সেটা তো আমার মনে হয় টাটা বোর্ডই বলতে পারবে। কেন কি আগে আমরা যেরকম জানতাম যে কি বলে, টার্কিশ এয়ারলাইন্স থেকে, যে টার্কিশ এয়ারলাইন্সের আগের যে সিইও ছিল ওনার আসার কথা ছিল অ্যাজ সিইও, বাট আমি যতদূর জানি যে ওরা ইন্ডিয়ান গভর্নমেন্ট থেকে ক্লিয়ারেন্স পায়নি। কেন এটা একটা সেফটি অ্যান্ড সিকিউরিটি রিস্ক থেকে যায় সবসময়। তো সেই জন্য ওই ভদ্রলোক আসেননি, ক্যাম্বেল উইলসন এসছেন। এবার ওনার আসার পর থেকে অনেক চেঞ্জেস এসেছে, মানে কোম্পানিটা পুরো ড্রাস্টিক্যালি চেঞ্জ হয়ে গেছে। আর মোটামুটি ভালোর জন্য না খারাপের জন্য? আমি তো কাউকে কখনো ভালোর জন্য কিছু বলতে শুনিনি এখন অব্দি। খারাপের জন্য আপনি যদি তাহলে সেটাই ধরে নিতে হবে। বাট আপনি যদি দেখেন যে এক্সপিরিয়েন্স লোকদের বের করে ইনএক্সপিরিয়েন্স লোককে নেওয়া হচ্ছে, মানে আমার মনে হয় ভালোর জন্য না খারাপের জন্য। ডিজিসি এর মানে লাস্ট 2 বছরে, 2.5 বছরে কতগুলো শোকজ নোটিস খেয়েছে এয়ার ইন্ডিয়া, সেটা দেখলেই বোঝা যাবে। কতগুলো খেয়েছে? মাল্টিপল লাস্ট কয়েক বছরে, 2 বছর, লাস্ট 2-2.5 বছরে, যবে থেকে টাটা টেক ওভার করেছে এয়ার ইন্ডিয়াকে নিয়ে। আর কি কি থাকে, কোন কোন কারণে এই শোকজ? সেফটি ল্যাপসের জন্য, কখনো সেফটি ইকুইপমেন্ট এক্সপায়ার করে গেছে, কখনো রস্টারিং ভুল করেছে, কখনো কখনো আমাদের চিফ অফ ফ্লাইট সেফটি 2বার শোকজ খেয়েছিল। কেন কি সে রিপোর্টিং ঠিক মতন করেনি। রিপোর্টিং করেনি বলতে পারি, একটু আমার দর্শকদের ভাষায় বোঝান। এই পুরো ডেপথের আগে যদি এরকম করে বলি যে যেই জিনিসটা ওনার রেসপন্সিবিলিটি নিয়ে করা উচিত ছিল সেইটা না করে উনি ওই সেফটির রেসপন্সিবিলিটিটা অন্য একটা ডিপার্টমেন্টকে আউটসোর্স করে দিয়েছেন। আউটসোর্স? অন্য একটা ডিপার্টমেন্টের লোকজনদের, মানে যাদের ওটা করা উচিত না, কিংবা এক্সপার্টিজ নেই। কারেক্ট। মানে যাত্রী নিরাপত্তা নিয়ে এয়ার ইন্ডিয়ার ভেতর গত 2.5 বছর ধরে এইসব হচ্ছে। এবং তারপরও এই এয়ার ইন্ডিয়া বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে তো বটেই, ভারতবর্ষের বিভিন্ন শহরে লাখ লাখ মানুষকে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত নিয়ে যায়, এয়ার ট্রাভেলে নিয়ে যায়। এয়ার ট্রাভেলে একটা রিস্ক থাকেই, সেই রিস্ক মিনিমাইজ না করে সেই রিস্ককে বাড়িয়েছে এয়ার ইন্ডিয়া। কারেক্ট, রিস্ক বাড়িয়েছে। আপনি আমি একটা প্রশ্ন করি, এই প্রশ্ন আফসাল ওয়াস্ত বলে যে ভদ্রলোক কিছু ভিডিও শেয়ার করেছেন, সেখান দেখার পর এই প্রশ্নটা আমার মাথায় এসেছে। এয়ার ইন্ডিয়ার সমস্ত ফ্লাইট কি নিরাপদ? তার মেনটেনেন্স হয়? তার ভেতরে সবকিছু কলকবজা ঠিকঠাক আছে? একটা পাইলট, দেখুন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট কি করছে সেটা আমি বলতে পারবো না,
কিন্তু একটা পাইলটের নিজস্ব কিছু প্রোটোকল আছে যে একটা এয়ারক্রাফটকে পাওয়ার পরে কি কি ওর মধ্যে ফেলিয়ার আছে বা ফেলিয়ার নেই, কোন ইনস্ট্রুমেন্ট অ্যাভেলেবল আছে বা নেই, এই একটা মানে তাই ওই জিনিসটা নিয়ে বা ওরকম একটা কনফিগারেশন নিয়ে এয়ারক্রাফটটা উড়তে পারবে কিনা এই সব আমাদের কিছু ডকুমেন্টেশন আছে যেটা চেক করতে হয়, তারপরেই আমরা এয়ারক্রাফটটা অ্যাকসেপ্ট করি। তো একটা পাইলটের যতটা নলেজ থাকা উচিত টু চেক অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য এয়ারক্রাফট, সব পাইলটই তাই করবে। কেউ মানে জেনে এই লাইফ রিস্কটা নেবে না। মানে আলটিমেটলি সে নিজেও তো যাচ্ছে এয়ারক্রাফটে, মানে যদি এয়ারক্রাফটের কিছু ক্ষতি হয় সেই পাইলটও তো মারা যাবে যেমন গেছে। তো সেই জন্য একটা পাইলট মানে জ্ঞানতভাবে এই কাজটা করবে না। কিন্তু এয়ার ইন্ডিয়া জ্ঞানতভাবে ইনএক্সপিরিয়েন্সড মানুষজনদের দিয়ে তাদের ফ্লাইটের সবচেয়ে বড় কথা টেকনিক্যাল হচ্ছে যে সার্ভিসিং আমার মনে করাচ্ছে। হয় টাটার ম্যানেজমেন্টের না নামটাই চেঞ্জ করে দেওয়া উচিত, ওদের এয়ার ইন্ডিয়া রাখা উচিত না। কেন কি মানে এয়ার ইন্ডিয়ার সাথে যারা মানে পুরনো এমপ্লয়ি, এয়ার ইন্ডিয়ার সাথে এয়ার ইন্ডিয়া হোক বা ইন্ডিয়ান এয়ারলাইন্স হোক, আমাদের এত আবেগ জড়িয়ে আছে, আমরা এত প্রাণ দিয়ে ওই কোম্পানিটার জন্য কাজ করতাম। আমাদের স্যালারি দিক কি না দিক, গভর্নমেন্ট টাইমলি প্রমোশন দিক কি না দিক, আমরা বেশি পয়সা পাই কি না পাই, আজকে সেই জিনিসটাই নেই, সেই ফিলিংটাই নেই, মানে সেই অ্যাটাচমেন্টটাই নেই। কেন কি আপনি একটা ইমার্জেন্সি সার্ভিস করছে, আমি যখন ফিল্ডে কাজ করি, মানে যখন ফ্রন্ট লাইনে কাজ করি, অফিসে বসে, ব্যাক অফিসে না, মানে মানে যেখানে এবার দেখুন ইঞ্জিনিয়ারিং হোক বা কমার্শিয়াল হোক বা ফ্লাইট ডিসপ্যাচ হোক বা পাইলট হোক বা ক্যাবিন ক্রু হোক, মানে আপনাকে হয়তো হঠাৎ করে বললো যে একটা ফ্লাইট আটকে গেছে, আপনাকে যেতে হবে, ঠিক আছে, আপনি আপনি আপনার নিজস্ব পার্সোনাল টাইমটা বের করে যাচ্ছেন ওই ইমার্জেন্সি সার্ভিসটা দিতে, কিছু প্যাসেঞ্জারের জন্য যাদের সাথে আপনার কোনো সম্পর্ক নেই, কিন্তু দ্যাট ইজ এক্সপেক্টেড আউট অফ ইউ, দ্যাট ইজ এক্সপেক্টেড। কেন বিকজ ইউ হ্যাভ দ্যাট অ্যাটাচমেন্ট টুয়ার্ডস দ্যাট জব, টুয়ার্ডস দ্যাট কোম্পানি। এই কোম্পানিটা আমাকে দেখে রাখে, আমি এই কোম্পানিটাকে দেখব। কিন্তু আজকে সেই ম্যানেজমেন্ট যখন তার এমপ্লয়ীদের দেখে না, কালকে তার যদি কোনো এমপ্লয়ি কিছু মুখ খোলে সেই ম্যানেজমেন্টের এগেনস্টে, তাকে বার করে দেয়, তাহলে অবভিয়াসলি কোন এমপ্লয়ি ডেডিকেটেড হবে? সমস্যা রয়েছে এয়ার ইন্ডিয়ার ভেতরে এখন, অনেক সমস্যা রয়েছে, অনেক সমস্যা রয়েছে। আমাদের সেফটি প্রোটোকল নিয়ে কি কি সমস্যা রয়েছে? সাপোজ দেখুন, আমরা জানি না এই অ্যাক্সিডেন্টটা কিসের জন্য হয়েছে, আইদার কম্পোনেন্ট ফেলিয়ার অর রং ডিসিশন বাই দি পাইলটস, দুটোর মধ্যে একটা। দুটো যদি হয় তবুও আমরা ওখানে দাঁড়ায় না জিনিসটা, আমরা পিছনে যাব। কম্পোনেন্ট ফেলিয়ার যদি হয়ে থাকে তাহলে সেই কম্পোনেন্ট ফেলিয়ারটা কেন আগে, মানে আগের যে সেফটি নেটগুলোতে আছে ধরা পড়েনি, বা যদি পাইলট অ্যাকশন ভুল হয়ে থাকে, সেকেন্ড কেস, তাহলে পাইলট অ্যাকশন, যে পাইলটটা রুটিনলি ফ্লাই করছে, একটা ট্রেনিং ক্যাপ্টেন, সে কি করে সেদিনকে ভুল কাজটা করলো, তার মানে এই রুটিন চেক আপে এনভায়রনমেন্টে কি কিছু ভুল ছিল, মিস্টেক ছিল, গাফিলতি ছিল, নাকি একটা পাইলট কিছু মেন্টাল প্রেশার দিয়ে যাচ্ছিল যে সে যে রুটিন কাজ যেটা সে কন্টিনিউয়াসলি ঠিক মতন করছে, সেদিনকে সেই কাজটা ভুল করেছে? ওই পিছনে 5 বার কোয়েশ্চেনটা জিজ্ঞেস করে যাওয়া খুব দরকার। ওয়াই 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 ওয়াই, কেন হয়েছে, ওই ওয়াইটাকে ফিক্স করা দরকার, না হলে এরকম অ্যাক্সিডেন্ট আবার হবে। আমি যতদূর জানি, আমরা এখন পাইলট নিয়ে কথা বলি, যতদূর জানি একটা পাইলট, এখন যে হেড অফ অপারেশনস আছেন ক্যাপ্টেন মানিশ উপ্পল, উনি আগে এয়ার এশিয়াতেও হেড অফ অপারেশনস ছিলেন। ওনার সম্বন্ধে আমরা আগেও দেখেছি, মানে ডিজিসি ওনাকেও শোকজ করেছিল, আর উনি ডিজিসি পোস্ট হোল্ডার থেকে বার্ড হয়ে গেছিলেন। ওরা যখন মার্জার হয়, মানে যখন টাটা টেক ওভার করে এয়ার এশিয়া, বিস্তারা এমপ্লয়ি এয়ার ইন্ডিয়ার সাথে মার্জ করে যায়, তখন ওই ক্যাপ্টেন মানিশ উপ্পলকে এসে আবার এসভিপি অপারেশনস ফর এয়ার ইন্ডিয়া বানানো হয়। কিন্তু ওনাকে ওই ডিজিসি এর পোস্টটা দেওয়া যায় না, কেন ডিজিসি বলেছেন উনি ভায়োলেশন করেছেন, ওনাকে আমি অলরেডি বার করে দিয়েছি, ওনাকে আমি পোস্ট দেব না। তো পোস্ট নেওয়ার জন্য আরেকজনকে এয়ার ইন্ডিয়া রাখলো, কিন্তু ডিসিশনস নিচ্ছেন সেই ক্যাপ্টেন মানিশ উপ্পল। না, আপনি বলছেন সরকারি পদে, একটা নয় একাধিক সরকারি পদে মানুষ রয়েছে, কিন্তু তারা
মানে তাদের তাদের দায়িত্ব হচ্ছে ডিসিশন নেওয়া, সরকার তাদেরকে সেই পাওয়ার দেয়, এয়ার ইন্ডিয়া সেটা ফলো করে না, ডিসিশন মেকিং পাওয়ার অন্য লোকের হাতে দেয়। যেমন চিফ অফ ফ্লাইট সেফটিতে ডিজিসি এর একজন লোক রয়েছেন, কিন্তু এয়ার ইন্ডিয়ারই এয়ার ইন্ডিয়ার লোক রয়েছে যে ডিজিসি এর পোস্ট হোল্ডার, কিন্তু ফ্লাইট সেফটির সমস্ত ডিসিশন নেয় হেনরি ডনেহো, কারেক্ট, যে হেড অফ সেফটি আয়ারল্যান্ডের বাসিন্দা, ভারতের বাসিন্দারই নয়। Correct. যেমন আপনি বলছেন এয়ার অপারেশন, Flight তার জন্য operation. ডিজিসি এর একজন লোক রয়েছে যার এই ডিসিশন নেওয়ার কথা, তিনি নেন না, নেন এসভিপি অপারেশন ক্যাপ্টেন মানিশ উপাল। কারেক্ট। এটা তো ভায়োলেশন। এখন কোম্পানির ভেতরে কোম্পানি বলছে আমি এর উপরে 10টা লোক লাগাবো, 10টা লোক নেব, কিছু করার নেই। কিন্তু যেই মানুষটার এক্সপিরিয়েন্সই নেই ওখানে বসার, যেই মানুষটা মানে ম্যানেজমেন্টের হাতে পুতুল হয়ে থেকে যাচ্ছে, তাহলে সে কতটা সেফটিকে দেখে রাখবে, কতটা সে সেফটিকে দেখে রাখবে? সেই ভদ্রলোক নিজেই তো একটা মানে একটা হার্ড ল্যান্ডিং করেছিলেন লাস্ট ইয়ার পুনাতে। ডিজিসি একটুখানি খতিয়ে দেখুক না যে কি অ্যাকশন নেওয়া হয়েছে ওনার এগেনস্টে। কার কথা বলছেন? ক্যাপ্টেন মানিশ উপ্পলের কথা কি বলছি। হয়েছিল গত বছর পুনোতে? উনি ল্যান্ড করতে গেছিলেন, তো যদি ল্যান্ডিং টেকনিক ঠিক না হয়, হার্ড ল্যান্ডিং হয়, মানে জোরে, মানে বাম্পি ল্যান্ডিং হয়, বাম্পি না, জোরে ওটা টাচ ডাউন হয়, তাতে এয়ারক্রাফটেরও ক্ষতি হতে, মানে সেটা মানে কম মাত্রায় হলে হয়তো কিছু হবে না, খালি এয়ারক্রাফটের চেকস কিছু বেশি করতে হবে, বাট বেশি মাত্রায় হলে সেটাও ক্র্যাশ করতে পারে। তো এই ক্যাপ্টেন মানিশ উপাল এরকম একটি হার্ড ল্যান্ডিং করেছিলেন। এবার সেফটির লোক যদি ওনার ঘনিষ্ঠ হয়, তাহলে তো ওনার এগেনস্টে কি অ্যাকশন নেওয়া হয়েছে? কোনো অ্যাকশন নেওয়া হয়নি। আমি সেটাই জিজ্ঞেস করছি ডিজিসি কে, ডিজিসি বলুক না কি অ্যাকশন নেওয়া হয়েছে। আচ্ছা, ডিজিসিএ তাহলে এই সব কিছু জেনেও কিছু করছে না, নাকি ডিজিসিএ সত্যি হাত পা বাঁধা? ডিজিসিএ অ্যাকচুয়ালি কি বলুন তো, আমরা যখন পুরনো আর্স্টওয়াইল এয়ার ইন্ডিয়া ছিলাম, আমরা এইটুকু অ্যাটলিস্ট বুঝতে পেরেছিলাম যে এটা হচ্ছে পারফরমেন্সের জায়গা, আমি যদি পারফর্ম না করি আমারও প্রাণ যাবে। তাই আর আমরা মানে একটা ডেভেলপিং ওরিয়েন্টেড মানসিকতা নিয়ে চলতাম। ইন্ডিয়ান এভিয়েশন যাতে ভালো করে, ইন্ডিয়ান এভিয়েশনের নামটা যাতে ভালো হয়, সেফটি রেকর্ড যাতে ভালো হয়, সেজন্য 93 এর পরে এয়ার ইন্ডিয়া, মানে 93তে ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটা মেজর অ্যাক্সিডেন্ট হয়েছিল ঔরঙ্গাবাদে। 2008-এ যখন দুটো কোম্পানি মার্জ করে যায়, এয়ার ইন্ডিয়া আর ইন্ডিয়ান এয়ারলাইন্স, তারপরে এটা ফার্স্ট মেজর অ্যাক্সিডেন্ট। ঠিক 1993 সাল থেকে 2025 সাল অবধি কোনো অ্যাক্সিডেন্ট হয়নি এয়ার ইন্ডিয়া। কিন্তু আজকে আমরা আবার অত 30 বছর পিছনে চলে গেছি। এই অ্যাক্সিডেন্টের জন্য কি কারণ আমরা স্পেকুলেশন করব না, নিশ্চয়ই তার তদন্ত হবে। কিন্তু এয়ার ইন্ডিয়ার ভেতর 2022 সালের পর থেকে আপনি যে যে অসঙ্গতির কথা বলছেন, যে যে প্রবলেমের কথা বলছেন, এই প্রবলেমগুলো কি কোনোভাবে পাইলট কিংবা এয়ার ইন্ডিয়াতে যারা এই মুহূর্তে কাজ করে, সব পাইলটরা, সব ক্যাবিন ক্রুরা প্রেসারাইজড, হ্যাঁ, সব পাইলটরা, সব ক্যাবিন ক্রুরা প্রেসারাইজড, দে আর আন্ডার স্ট্রেস। ফর হোয়াট? পলিসিজ আর নট ফেভারেবল, মানে ওদের ওয়ার্ক কন্ডিশনস ভালো না। একটু যদি বিস্তারিত বলেন। মানে আমি খুশি না, মানে আমি তো আমি যদি প্রত্যেকদিন একটা কাজ করি, সকাল থেকে রাত অব্দি একটা কাজ করতে যাই, তাহলে আমাকে তো মনে খুশি নিয়ে যেতে হবে। আপনি যে জার্নালিজম করতে এসেছেন, মানে আপনার তো এটা মনে হতে হবে না যে আজকে আমি যাচ্ছি, আমি আজকে হয়তো কিছু নতুন জিনিস জানবো, শিখবো, আমার এই কাজটা করতে ভালো লাগে, আমি তাই করতে যাচ্ছি। কিন্তু যদি মানে এরকম একটা পাইলটদের উপর, ক্যাবিন ক্রুদের উপর চাপ দেওয়া হচ্ছে, প্রেসারাইজ করা হচ্ছে তাদের, আমি তো যে খবরটা পাচ্ছি ওটাই পাচ্ছি যে অনেক ফ্যাটিক রিপোর্ট আছে পাইলটদের, যেটার উপর ফ্যাটিক রিপোর্টটা কি? যেটার উপর কোনো অ্যাকশন হচ্ছে না। ফ্যাটিক রিপোর্ট হচ্ছে যে একটা আমরা বলি এটা ফ্যাটিক রিস্ক ম্যানেজমেন্ট সিস্টেম, FRMS, এয়ার ইন্ডিয়াতে ওটা এস্টাবলিশ করা আছে, যেখানে কোনো ফ্লাইট করে যদি কোনো পাইলট ফ্যাটিকড হয়ে যায়, তারপরের ফ্লাইটটা সে না করতে পারে, বা কোনো প্যাটার্ন, ফ্লাইট প্যাটার্ন যদি তার ফ্যাটিগিং লাগে আর সে কোম্পানিকে জানাতে চায় যে হ্যাঁ এই ফ্লাইট প্যাটার্নটা সেফ না, কেন কি আমরা ফ্যাটিগড হয়ে যাচ্ছি,
এটা চেঞ্জ করা উচিত, তাহলে এরকম রিপোর্ট রেজ করে ফ্লাইট সেফটির সাথে, যে এই প্যাটার্নটা চেঞ্জ করুক। একটু এয়ার ইন্ডিয়া উত্তর দিক না যে কটা ফ্যাটিক রিপোর্ট জেনারেট হয়েছে, তার জন্য ওরা কি কি করেছে। কিছু করে না এয়ার ইন্ডিয়া? আপনার কাছে কি খবর আছে, আপনি কি জানেন? আমি তো জানি যে ওগুলো ইগনোর করা হচ্ছে। মানে পাইলটের ফ্যাটিক রিপোর্ট ইগনোর করা হয়, এটা যাত্রী পরিবহনে কি রিস্ক আনে? যদি একজন ফ্যাটিক পাইলট প্লেন ওড়ান তাহলে কি সেটা রিস্কি? ডেফিনেটলি। আমরা ম্যাঙ্গালোর ক্র্যাশ দেখেছি, ম্যাঙ্গালোর ক্র্যাশ ওয়ান অফ দ্য মেইন রিজন হচ্ছে তাই পাইলট ফ্যাটিক ছিল, সে ঠিক কারেক্ট ডিসিশন নিতে পারেনি। ক্যান দিস থিং অ্যাপ্লাই ফর আহমেদাবাদ অলসো? মেবি। সাবোটাজের কথা বলছি না, বাট আই এম টকিং অ্যাবাউট গ্রোস নেগলিজেন্স এন্ড ল্যাপস অফ সিকিউরিটি। দেখুন, আমার মাথায় যেটা যাচ্ছে, দেখুন ল্যাপস অফ সিকিউরিটি হয়তো হবে না, কেন কি সিকিউরিটি হলে এটা একটা টেররিস্ট অ্যাটাক বা ওরকম কিছু হতো, যেটা ভিডিও ফুটেজটা আমাদের কাছে আছে তাই আমরা বলতে পারছি যে এটা টেররিস্ট অ্যাটাক তো মনে হচ্ছে না। প্লাস সব টেকনিক্যাল অ্যাসপেক্ট গুলো যদি ভেবে দেখা যায়, অনেকে ফ্ল্যাপসের কথা বলছে, অনেকে ডুয়াল ইঞ্জিন লস বলছে, যেটা লাস্টে সামনে এসছে, যেটা আমার অনুমান যে ওই এটিসি ট্রান্সক্রিপ্ট থেকে সামনে এসছে, যে ক্যাপ্টেন বলছেন নো থ্রাস্ট আনএবল টু লিফট। যখন ক্যাপ্টেন ওই কথাটা বলছে, দেন ইট গিভস এ ডাইরেক্ট ইন্ডিকেশন দ্যাট, যখন উনি নো থ্রাস্ট বলছেন, ইট গিভস এ ডাইরেক্ট ইন্ডিকেশন যে ইঞ্জিনে কিছু প্রবলেম হচ্ছে। এবার ইঞ্জিনে প্রবলেমটা কি পাইলটদের কোনো অ্যাকশনের জন্য হয়েছে নাকি মেইনটেনেন্স অ্যাকশনের জন্য হয়েছে, ওটা ডিএফডি। আর এই মেইনটেনেন্স নিয়ে আপনি প্রশ্ন তুলছেন, আপনি বলছেন যারা মেইনটেনেন্স করে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটস এর তারা অনেকেই আছেন যারা এক্সপেরিয়েন্স নয়। আচ্ছা, আমি তো ধরেই নিলাম যে যারা আছেন তারা খুবই এক্সপিরিয়েন্স আর বেশি এক্সপিরিয়েন্স, তাহলে এত এই 93 থেকে এই 30 বছর 32 বছর এতদিন হয়নি কেন? এখন যখন মেইনটেনেন্স হ্যান্ডলিংটা চেঞ্জ হয়ে এয়ার ইন্ডিয়ার নিজস্ব লোকের কাছে গেছে, এখন কেন হলো জিনিসটা? আপনি ক্যাপ্টেন মনীষ উপালের কথা বলছেন, আপনি বলছেন তিনি নিজে ডিজিসিএ থেকে, যে ক্যাপ্টেন আবনীশ মুশাল, আমি ওনার ছবি দেখাচ্ছি, দিস ইজ দ্য পারসন, রাইট? অ্যাবসলিউটলি। ইনি এই মুহূর্তে এয়ার ইন্ডিয়ার এসভিপি অপারেশনস। আপনি বলছেন যে ইনি ডিজিসিএ থেকে বার্ড টু হোল্ড এনি ডিজিসিএ পোস্ট, মানে ইনি ডিজিসিএ এর কোনো পোস্ট হোল্ড করতে পারেন না। কেন কি উনি একবার সাসপেন্ড হয়েছিলেন ফর সাম ভায়োলেশন ইন এয়ার এশিয়া, যেটার কারেক্ট রিজন। তবু এনাকে এয়ার ইন্ডিয়া এই মুহূর্তে অপারেশনস এর ভাইস প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট করে রেখেছেন, এবং ডিজিসি এর পোস্ট অন্য কাউকে দিয়ে রেখেছেন। কারেক্ট। তো যে ডিজিসি এর পোস্ট ধরে আছে সেই তো ডিসিশন নেবে। ফার মোর এক্সপিরিয়েন্স দেন হিম, ফার মোর নলেজেবল দেন হিম। কিন্তু আমি যদি উনি যদি ডিস্টার্ব ডিসিশন নিতেন, তাহলে ওনার তাহলে কি দরকারটা, তাহলে ওনাকে কেন কোম্পানি এতগুলো টাকার প্যাকেজ দিয়ে রেখেছে? ম্যাম, আমি একটা প্রশ্ন আপনাকে একেবারে সরাসরি জিজ্ঞেস করতে চাই। আপনি 2024 সাল, গত বছর অব্দি এয়ার ইন্ডিয়ার সঙ্গে ছিলেন, আপনি গভর্নমেন্ট ফেজটাও দেখেছেন এবং টাটা ফেজটাও দেখেছেন। আমি সরাসরি একটা প্রশ্ন করতে চাই, আমি এক্সপেক্ট করবো আপনি সরাসরি উত্তর দেবেন। এয়ার ইন্ডিয়া কি যাত্রীদের নিরাপত্তা নিয়ে খেলছে? এয়ার ইন্ডিয়া ম্যানেজমেন্ট এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে ওদের ডিসিশনস বা ওদের পলিসিজ এখন যাত্রীদের আর তার এমপ্লয়ীদের নিরাপত্তা ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি এফেক্ট করছে। এবং সেটা কি ডিজিসিএ জানে, জেনেও চুপ করে রয়েছে, নাকি ডিজিসিএ জানে না? ডিজিসি কে আরেকটু খতিয়ে দেখতে হবে। এয়ার ইন্ডিয়া 2022 সালে টাটা গোষ্ঠী টেক ওভার করার পর তাদের প্রফিট 2024 সালে যদি আমরা দেখি বেড়েছে, এবং লসেস বাই 50% কমে এসছে। এয়ার ইন্ডিয়া একসময় কিন্তু লসে রান করতো যখন সরকার এটা চালাতো। রাতারাতি যখন তারা প্রফিট বাড়াতে শুরু করলো এবং লস রিডিউস করতে শুরু করলো, সবাই ভেবেছিল যে এয়ার ইন্ডিয়া একটা ম্যাসিভ কামব্যাক করেছে। সেই ম্যাসিভ কামব্যাকের পেছনে কি কস্ট কাটিং রয়েছে, প্যাসেঞ্জার সিকিউরিটিতে কোপ রয়েছে? আমার তো মনে হয় যে আলটিমেটলি ওটাতে গিয়ে আপনি 2024 অবধি ছিলেন, অর্থাৎ গত বছর অবধি ছিলেন, 6 মাস আগে আপনি রিটায়ার করেছেন। আপনি অনেকটাই জানেন, গোয়িং টু বি 1 ইয়ার। আপনি অনেকটাই জানেন। প্লিজ আজকে দেশের স্বার্থে, দেশের 140 কোটি জনগণের স্বার্থে এই প্রশ্নটা আমি আপনাকে করছি।
আপনি 6 মাস আগে রিটায়ার না, করেছেন। আমাদের সেফটি মেজার এয়ার ইন্ডিয়ার সেফটি মেজার্স বাড়ানো উচিত, ডেফিনেটলি বাড়ানো উচিত। মানে আরো প্লিজ টেল আস দ্য ট্রুথ, প্লিজ টেল আস রেসপন্সিবল কি অবস্থা? আরো রেসপন্সিবল লোকজনদের মানে উচ্চ পদে বসানো উচিত, যাদের এক্সপিরিয়েন্স আছে, যারা রেসপন্সিবল, যারা জিনিসটা বোঝে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে যারা ফ্রন্ট লাইনে কাজ করে না তাদেরকে, মানে আমার কমফর্ট না, যাদের ফ্রন্ট লাইনে কাজ করে তাদেরকে একটুখানি মানে ওদের ওরিয়েন্টেড পলিসিস হতে হবে। আপনি যারা এখন চাকরি করছে তারা কেউ এসে বলবে না আপনার কাছে যে এর ভেতরে এই প্রবলেম আছে, কিন্তু সবাইকে একটা মাস্ক দিয়ে দিন। আপনি কটা লোক চান এখানে আপনার স্টুডিওতে বলুন, একটা মাস্ক দিয়ে দিন যাদের ফেস দেখা যাবে না, নাম বোঝা যাবে না, কটা লোক চান বলুন, আমি আপনাকে মানে তারা এসে আপনি বলছেন এই testify করবে। স্টুডিওতে তাদের যদি আমরা মুখ না দেখাই, অসংখ্য এয়ার ইন্ডিয়ার এমপ্লয়িরা আসবে যারা এসে বলবে যে সেফটি নিয়ে, প্যাসেঞ্জার সেফটি নিয়ে ছেলে খেলা করছে এয়ার ইন্ডিয়া। করছে করছে করছে। করছে। ম্যাম প্লিজ, আপনি 2024 সাল অব্দি ছিলেন, 6 মাস আগে আপনি রিটায়ার করেছেন, আপনি লেটেস্ট আপডেট গুলো জানেন, ওদের পলিসি জানেন এয়ার ইন্ডিয়ার। 140 কোটি জনগণের স্বার্থে এটা আমার রিকোয়েস্ট, যদি কিছু বলতে হয় ভারতের জনগণকে বলুন, যদি কিছু জানানোর দরকার থাকে জানান। আমরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, ফোর্থ পিলার অফ ডেমোক্রেসি, দিস ইজ আওয়ার জব। দেখুন, জাস্ট 2 বছর হয়েছে। আমার মনে হয় এই যে কোম্পানিটা যখন লস বানাচ্ছিল তখন সবার কাছে একটা চ্যালেঞ্জ ছিল যে আমি এই কোম্পানিটা কি করে টার্ন অ্যারাউন্ড করে প্রফিট করব, ঠিক আছে। কিন্তু আমাদের মানে আওয়ার ইন্টেনশন শুড নট বি প্রফিট ওরিয়েন্টেড অর প্রফিট মেকিং। আওয়ার ইন্টেনশন ইজ টু প্রোভাইড মানে সেফ এয়ার ট্রান্সপোর্ট, গুড এয়ার ট্রান্সপোর্ট, ডেভেলপ এই নেশনের এভিয়েশন মার্কেট বা এভিয়েশন সিনারিও করা উচিত। তার সাথে হ্যাঁ অবভিয়াসলি কোম্পানি প্রফিটটা তো আমাদেরকে দেখতেই হবে, লোকে ব্যবসা করতে এসছে। কিন্তু আমার মনে হয় এখানে যদি মানে যে ম্যানেজমেন্টকে ওরা এনেছে সেই ম্যানেজমেন্টকে যদি একটু চেঞ্জ করে, থিংস উইল আগেন কাম ব্যাক টু ইটস প্লেস। এই ম্যানেজমেন্ট হেনরি ড্রনেহো, হেড অফ সেফটি, এবং আমি ক্যাম্বেল উইনসনের কথায় আসি, আপনাদের কোম্পানির যে, মানে মাফ করবেন, আপনার প্রাক্তন কোম্পানির যে সিইও ক্যাম্বেল উইনসন, নিউজিল্যান্ডের বাসিন্দা, তিনি এর আগে স্কুট এয়ারওয়েজ বলে একটি ছোট্ট এয়ারলাইন চালাতেন সিঙ্গাপুরে, তারপর তাকে এখানে আনা হয়। তিনি কি ভারতবর্ষের মতো একটা বড় দেশে এয়ার ইন্ডিয়ার মতো একটা ডাইভার্সিফাইড ফ্লিট, যেখানে আপনাদের প্রচুর রকমের এয়ারক্রাফট আছে এবং এত মানুষ, 140 কোটি মানুষ, তাদের দায়ভার নিয়ে তাদের নিরাপদে এক জায়গা থেকে আর এক জায়গা পৌঁছানোর কাজটা করতে পারবেন এই ক্যাম্বেল উইলসন? উনি কি কোয়ালিফাইড এই কাজটা করার জন্য? যদি উনি সাকসেসফুল হতেন তাহলে তো আমরা 2 দিন আগে ক্র্যাশটা দেখতাম না। আমার তো মনে হয় যে এটা একটা বড় মার্ক অফ ফেলিয়ার। এবং এয়ার ইন্ডিয়ার ভেতরের একাধিক পলিসির জন্য আপনি বলছেন সেখানে যাত্রীর নিরাপত্তায় কার্টেল করা হয় কিংবা যাত্রী নিরাপত্তায় কোপ দেওয়া হয়। মানে ওদের যে পলিসিস গুলো তৈরি হয়ে এসছে ওটা ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি কোথাও গিয়ে সে সেফটিকে হ্যাম্পার করছে। কয়েকটা উদাহরণ দিতে পারেন যেগুলো আপনি জানেন? এই ধরুন, যেটা আমি আপনাকে একটু আগে বলেইছিলাম যে ইঞ্জিনিয়ারিং, যেটা আমি জানি, আমি লাস্ট ইয়ার অব্দি ছিলাম ওখানে, যারা ট্রেন্ড। আচ্ছা, আমি নিজের ক্ষেত্রেই বলছি, আমাকে যেরকম যখন আমি লাস্ট সেফটিতে ছিলাম তখন সিভিআর মনিটরিং করা হয়। তো আমাকে আমার চিফ একদিন হঠাৎ, তখন অন্য ভদ্রলোক ছিলেন, উনি হঠাৎ করে বললেন যে এয়ারবাস 350 নতুন এয়ারক্রাফটটা এসছে, ওটার সিভিআর মনিটরিং করবেন। তো আমি বললাম যে আমাকে ট্রেনিং দিন, কেন কি আমি তো ওই এয়ারক্রাফটের ট্রেন্ড না, আমাকে ট্রেনিং দিন, তারপরেই আমি এই কাজটা করব। তা ওটাকে দেখা হলো যে আমি কাজটা করতে রিফিউজ করছি। ওরা কিন্তু এটা বললো না যে, মানে এইটা কিন্তু অ্যাপ্রিসিয়েটেড হলো না। কিন্তু আমরা তো আর্স্টওয়াইল এয়ার ইন্ডিয়া, আর্স্টওয়াইল ইন্ডিয়ান এয়ারলাইন্স এর এমপ্লয়ি, আমরা ওরকম করেই কাজ করে এসেছি। মানে জাস্ট কোনো একটা কাজ করলে তার ট্রেনিং নিয়ে তারপর কাজ করবে। অবভিয়াসলি এটা সফিস্টিকেটেড একটা প্রফেশন। এটা তো মানে একটা ভুল হলে কয়েকশো মানুষের জীবন কারেক্ট শেষ হয়ে যেতে পারে। আর আমি যদি কোনো ভুল জিনিসকে ঠিকভাবে এন্ডোর্স করি বা ঠিক জিনিসকে ভুলভাবে এন্ডোর্স করি, পাইলটেরও ক্ষতি হবে তাতে।
তো তার জন্য আমাকে তো ট্রেন্ড হতে হবে। তা আমাকে যখন বললো সেটা করতে, আর আমি তখন করিনি, এটাকে ওরা দেখলো এভাবে যে আমি কাজটা করতে রিফিউজ করছি, কিন্তু একবারও এটা দেখলো না যে কেন কি ওরা নতুন লোক নেবে না, ওরা যে পুরনো লোক আছে, এমপ্লয়ি আছে, তাকে দিয়ে কাজটা করাবে, ট্রেনিংও দেবে না। তো এগুলোই তো কস্ট কাটিং হয়ে যাচ্ছে না। আমি নতুন লোক, যেখানে যে ট্রেন্ড লোক তাকে নেব না, আমি পুরনো এমপ্লয়িকে ট্রেনিং দেব না, আমি এইখানে কস্ট কাটিং করব, নিয়ে কাজটা চালা, শো মাস্ট গো অন। আরে কিন্তু এটা একটা সফিস্টিকেটেড প্রফেশন, আমি তো জাস্ট গাড়ি চালাচ্ছি না, আমি তো প্লেন চালাচ্ছি। এখানে একটা স্মল মিসজাজমেন্ট অনেক বড় অ্যাক্সিডেন্ট, একেবারে কয়েকশো লোকের জীবন শেষ হয়ে যেতে পারে, এবং হয়েওছে। তো এইখানেই তো কস্ট কাটিং গুলো হচ্ছে। এরকম করে দেখতে গেলে অনেক জিনিস ছোট 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 ওরা হয়ে যাচ্ছে, যেগুলো আজকে এত মানে 2 বছরের মধ্যে জমে গিয়ে এই বড় অ্যাক্সিডেন্টটা হয়েছে। আপনি যদি বলেন যে চাকা দেয়নি, নাট দেয়নি, হয়তো সেরকম জিনিসটা করছে না, কিন্তু এই যে ভেতরের ছোট জিনিসগুলো, যেটা আমি আপনাকে আজকে বলতে পারছি কেন কি আমি সিস্টেমের মধ্যে ছিলাম বলে, তো এরকম করে প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিছু না কিছু হচ্ছে। আমি আমার শেষ প্রশ্ন আপনার কাছে রাখবো, এবং এই প্রশ্ন আমি 140 কোটি ভারতীয়র প্রতিনিধি হিসেবে আপনার কাছে রাখছি। আপনি 2006 থেকে 2024 এয়ার ইন্ডিয়ার সঙ্গে কাজ করেছেন। আপনি ভিআরএস নিয়েছিলেন, সেই সময় আপনি ডেপুটি জেনারেল ম্যানেজার ফ্লাইট সেফটি এবং চিফ ম্যানেজার ফ্লাইট সেফটি এই পজিশনে কাজ করেছেন। কারেক্ট। এই মুহূর্তে এয়ার ইন্ডিয়া যাত্রীদের জন্য কতটা নিরাপদ? আমি আবার বলছি, একটা পাইলটও থাকে ওই এয়ারক্রাফটটাতে, সেই জন্য সে পাইলট নিজের লাইফটা তো রিস্ক করবে না। তা সে যখনই টেক অফ করছে বা কোনো কাজ করছে, তার অর্জন করা পুরো জ্ঞানটা সে প্রত্যেকটা ফ্লাইটে অ্যাপ্লাই করে কাজটা করছে। কিন্তু যেই জিনিসটা পাইলট দেখতে পাচ্ছে না, তার পিছনে যে কি হয়ে এসছে সেটার জন্য কিন্তু পাইলট রেসপন্সিবল হতে পারে না, কিন্তু প্রাইসটা পে করতে হচ্ছে যারা টিকিট কিনে যাচ্ছে, আর যে ক্রু মেম্বার, পাইলট হোক, ক্যাবিন ক্রু হোক, যারা ফ্লাই করছে। একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন ক্যাপ্টেন নন্দিতা হালদার, প্রাক্তন ডেপুটি জেনারেল ম্যানেজার ফ্লাইট সেফটি অ্যান্ড চিফ ম্যানেজার ফ্লাইট সেফটি ইস্টার্ন রিজিয়ন এয়ার ইন্ডিয়া। তিনি যা বললেন খুব সহজভাবে এই দাঁড়ায়, এই মুহূর্তে যারা এয়ার ইন্ডিয়ার মাথার ওপর রয়েছে, এই মুহূর্তে যারা এয়ার ইন্ডিয়ার ম্যানেজমেন্ট সামলাচ্ছে, তারা বিভিন্ন জায়গায়, আমার কথা নয়, এয়ার ইন্ডিয়ারই একজন প্রাক্তন কর্মীর কথা, যিনি ফ্লাইট সেফটি ডিপার্টমেন্টে কাজ করেছেন, তিনি বলছেন নিরাপত্তায়, যাত্রী নিরাপত্তায় কোপ দেওয়া হচ্ছে, একাধিক ডিজিসিএ গাইডলাইন উল্লঙ্ঘন করা হচ্ছে। ডিজিসিএর কাছ থেকে গত 2.5 বছরে বারবার শোকজ করা হয়েছে এয়ার ইন্ডিয়াকে। তাহলে কি এবার সময় এসেছে এয়ার ইন্ডিয়ার রোল এবং তাদের ম্যানেজমেন্টের পলিসিগুলোর দিকে ডিজিসিএর আর একটু কড়া নজর দেওয়ার? আহমেদাবাদে যে দুর্ঘটনা ঘটেছে তার তদন্তর পর জানা যাবে ঠিক কি হয়েছিল, কিন্তু এয়ার ইন্ডিয়ার ভেতরে যে যে অভিযোগ আসছে এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে, হয়তো সেদিকেও নজর দেওয়ার সময় এসেছে। দেশ বিদেশ, শহর জেলা, কি ঘটছে, কোথায় ঘটছে, কে বলছেন, কি বলছেন, রং ছাড়া সোজা সাপটা। দেখুন সুপার প্রাইম টাইম প্রতিদিন রাত 8টায়। বিরতির পর এতক্ষণ আপনারা দেখছিলেন এয়ার ইন্ডিয়ার এক প্রাক্তন কর্মী, ডেপুটি জেনারেল ম্যানেজার এবং পরবর্তীকালে চিফ ম্যানেজার ফ্লাইট সেফটি ক্যাপ্টেন নন্দিতা হালদারের এক্সপ্লোজিভ কিছু অভিযোগ, বিস্ফোরক কিছু অভিযোগ। টাটা গোষ্ঠীর এয়ার ইন্ডিয়া, সেই টাটা গোষ্ঠী 2022 সাল থেকে এয়ার ইন্ডিয়ার মালিকানা নিয়েছে, সমস্ত কন্ট্রোল টাটা গোষ্ঠীর আছে। সেই টাটা গোষ্ঠীর এয়ার ইন্ডিয়ার টপ ম্যানেজমেন্ট, বিশেষ করে তাদের সিইও, তাদের হেড অফ ফ্লাইট সিকিউরিটি, এদের সবার বিরুদ্ধে যে বিস্ফোরক অভিযোগ এক প্রাক্তন কর্মী তুললেন, সেই অভিযোগের পেছনে কতটা সত্যতা আছে অবশ্যই সেটা বিচার করবে ডিজিসিএ এবং টাটা গোষ্ঠী নিজে, টাটার এয়ার ইন্ডিয়া কোম্পানি তারা নিজে।
কিন্তু আপাতত আমাদের জন্য বেশ উদ্বেগ বাড়ালো। আবারও বলে রাখছি, এই অনুষ্ঠানে সম্প্রচার হওয়া সমস্ত মতামত একেবারে ব্যক্তিগতভাবে যিনি অভিযোগ করেছেন সেই অভিযোগকারিণী ক্যাপ্টেন নন্দিতা হালদারের, এনকেটিভি চ্যানেল কর্তৃপক্ষ, সঞ্চালক কিংবা এখানকার কোনো কর্মচারী এই মন্তব্য কিংবা এই অভিযোগের জন্য দায়বদ্ধ নয়। তবে যে অভিযোগ উঠেছে সেই অভিযোগের যে গুরুত্ব, তার যে ওয়েটেজ, সেটা কিন্তু রীতিমতো গুরুতর এই মুহূর্তে, এবং এই নিয়ে তদন্ত হওয়া দরকার। নিদেন পক্ষে টাটা গোষ্ঠীর তরফ থেকে বিবৃতি আসাটা দরকার। আমরা ওয়েট করব টাটা গোষ্ঠীর পক্ষ থেকে যদি কোনো বিবৃতি আসে সেই বিবৃতিও আমরা আপনাদের সামনে তুলে ধরব। এবার চোখ রাখবো আহমেদাবাদে যে মর্মান্তিক বিমান দুর্ঘটনা ঘটেছিল সেই বিমান দুর্ঘটনার আরো কয়েকটি খবরে। আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা এই মুহূর্তে বেড়ে 274টি প্রাণ শেষ। ঝলসানো দেহ চিহ্নিতকরণের জন্য ডিএনএ পরীক্ষা চলছে। আহমেদাবাদ বিজি মেডিকেল কলেজে ডিএনএ পরীক্ষা চলছে। রাত থেকেই ডিএনএ স্যাম্পল দিতে হাজির হয়েছেন মৃতদের পরিজনেরা। বিমান দুর্ঘটনায় উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক কিংবা মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশন। এই কমিটিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব রয়েছেন বিমান পরিবহন সচিবও, থাকবেন স্বরাষ্ট্র মন্ত্রকের অতিরিক্ত সচিবও। কমিটিতে গুজরাটের স্বরাষ্ট্র সচিবও রয়েছেন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখবে এই কমিটি। পাশাপাশি ভবিষ্যতে যাতে কোনো রকম দুর্ঘটনা না হয় সেই দুর্ঘটনা আটকাতে গুরুত্বপূর্ণ এসওপি বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরও ঠিক করা হবে। এই কমিটি 3 মাসের মধ্যে রিপোর্ট জমা দেবে। এই কমিটির প্রাথমিক কাজ কি হবে তাও জানিয়েছে দেশের অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন নাইডু। বলা হয়েছে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার পাশাপাশি বর্তমানে দেশে উড়ান সংক্রান্ত যে নির্দিষ্ট বিধি বা এসওপি রয়েছে তাও আরেকবার খতিয়ে দেখা হবে এবং সেটা খতিয়ে দেখবে এই কমিটি। দেখুন, And one important update from the technical investigation, which is happening through the AIB, is the recovery of the black box yesterday around 5 p.m. from the site. The AIB team believes that this decoding of the black box is going to give a in-depth insight into what would have actually happened during the process of the crash or moments before the crash itself. So we are also eagerly waiting for what the results or the report is going to be once the AIB goes through its full investigation. এই নিয়ে সঞ্জয় রাউত কি বলেছে তাও শোনাবো আপনাদের। কিন্তু আহমেদাবাদ বিমান বিপর্যয়ের পর যে বৈঠক করেন রামমোহন নাইডু, সেই বৈঠকে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়। দিল্লিতে উচ্চ পর্যায়ের বৈঠকে অসামরিক বিমান পরিবহন মন্ত্রী তিনি নিজে ছিলেন। এয়ার সেফটি নিয়ে গুরুত্বপূর্ণ একটি বৈঠক হয়। বৈঠকে বিমান পরিবহন সচিব ডিজিসি এর ডিরেক্টর জেনারেলও বৈঠকে ছিলেন। আলোচনায় এয়ারপোর্ট অথরিটির অফিসাররাও ছিলেন। বৈঠকে সংশ্লিষ্ট সমস্ত দপ্তরের আধিকারিকরাও ছিলেন। বৈঠকের পর মন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথাও বলেন। কি বলছেন শুনবো। एक महत्वपूर्ण सेक्टर सिविल एविएशन, लेकिन सरकार गंभीरता से उस पर नहीं देख रही है। सब कुछ बेच दिया है, आपने सबका निजीकरण किया है। तो सरकार को लगता है कि हमारी जिम्मेदारी खत्म हो गई। अगर आपकी जिम्मेदारी खत्म हो गई तो आपके मंत्री एक्सीडेंट के बाद कैमरा लेकर क्यों भाग रहे वहां? प्रधानमंत्री क्यों आ रहे? 300 लोगों की मौत हुई है, उसमें सरकार जिम्मेदार है, सिविल एविएशन मिनिस्टर जिम्मेदार है, डीजीसीए जिम्मेदार है, एटीसी जिम्मेदार है। आज आप देखिए जो आंकड़ा आ रहा है, एटीसी डीजीसी में 50% स्ट्रेंथ कम है काम करने वालों। जो हवाई जहाज का मेंटेनेंस होना चाहिए वो ठीक से नहीं हो पा रहा है। भारत का हर एक व्यक्ति दिवंगत आत्माओं के कल्याण के लिए और उन परिजनों को सांत्वना प्रदान करने के लिए
पूरे मनोयोग से उनके लिए प्रार्थना कर रहे हैं। देश का हर विषय, हर संदर्भ, हर परिप्रेक्ष्य जो है वो राजनीति का नहीं होता। कभी कभी हमको राजनीति से ऊपर उठ करके, अपनी राजनीतिक महत्वाकांक्षाओं से ऊपर उठ करके, अपेक्षाओं से ऊपर उठ करके मानवीय संवेदनाओं के साथ जीना सीखना चाहिए। मैं सिर्फ इतना ही विनम्र निवेदन संजय रावत जी से करना चाहता हूँ। বিমান দুর্ঘটনার তদন্তে এএআইবি দুর্ঘটনাস্থলে এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরোর কর্মীরা পৌঁছে গিয়েছেন। ছিলেন ডিজি, সিএ ও সিআইএসএফ এর আধিকারিকরাও। এছাড়াও ছিলেন এনএসজি, এনডিআরএফ এর দল। দুর্ঘটনাস্থলে গিয়েছিলেন এয়ারফোর্স ফরেন্সিক দলও। দুর্ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেন তারা। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখবেন বলে জানা হয়েছে। দুপুরে খাচ্ছিলেন, হঠাৎই কেঁপে উঠল এলাকা। তারপরে কালো ধোঁয়া। ভয়াবহ সেই অভিজ্ঞতার কথা এখনো ভুলতে পারছেন না সেদিনের এই বিমান দুর্ঘটনার প্রত্যক্ষদর্শীরা। শুনুন তাদের মুখে সেই সময়, সেই গ্রাউন্ড জিরো মোমেন্টের কথা। तो मैं खाना खा रहा था वो टाइम पे, तो अचानक मैंने एक निवाला खाया होगा तो मेरे को धड़ाम से आवाज आई, तो दरवाजा मेरा टकराया दीवार से। तो मुझे क्या लगा कि ये हवा चल रही है, भूकंप आया। मैंने इतनी आंधी कहाँ से आ रही है, देखा जैसे मैं बाहर आया तो देखा तो पब्लिक चिल्ला रहे थे, बोले प्लेन गिरा, प्लेन गिरा। मैं भी दौड़ के गया और जाके मैं देखा कहाँ गिरा। मैं देखा तो वहाँ धुआं था, चारों तरफ आग से लपटी हुई थी। तो फिर मैं जाके देखा तो वहाँ मैस के पास में खड़ा था, तो बच्चे चिल्ला रहे थे बचाओ बचाओ। इतना मैं मेरे फ्रेंड और कमांडो थे आर्मी के, साथ में आर्मी वाले भी थे। हम लोगों ने मिलकर जो मलबे के अंदर बच्चे फंसे थे उनमें से हमने 5 बच्चों को निकाला जिंदा, पर उनकी हालत बहुत गंभीर थी। बहुत चलने की स्थिति थी नहीं, किसको पाँव में लगा, किसके हाथ में लगा, किसके मुंह में लगा, ऐसा मतलब बहुत बुरा हाल था। बाद में फिर मैं नीचे गया तो नीचे देखा तो मैंने एक का पाँव कटा देखा। अब ये नहीं मालूम था, फिर हमने बोला इसके अंदर भी कहीं बॉडी हो सकती है। फिर हमने वो उसको निकाल के देखा तो अंदर बॉडी बहुत बुरी हालत में थी। और घर भी ऐसे मानो कि भूकंप आया वैसे घर पूरा हिल रहा है, खिड़कियां हिल रही है, दरवाजे हिल रहे, टेबल वेबल। हम खाने बैठे थे, वो टेबल भी ऐसे 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 वाइब्रेंट हो रहा था। और उसी के साथ बॉम्ब ब्लास्ट जैसे होता है ना, वैसे बहुत जोरों की आवाज आई, मानो के कान के पर्दे फट जाए, इतना तीखा तेज आवाज आया। फिर हम लोग बाहर चले गए, सब लोग अपना अपना गैस ऑफ करके बाहर निकल गए। कि बाहर जाके देखा फिर उसके बाद में कि यहाँ पर प्लेन क्रैश हुआ था। पहले तो कुछ समझ में नहीं आया कि ये फ्लाइट है, पैसेंजर है या फिर आतंकवादियों ने हमला किया, क्योंकि अभी बीच में भी ये पाकिस्तानियों का वॉर चल ही रहा था, भारत पाक का। तो फिर पहले तो समझ में नहीं आया। फिर आजू बाजू के जो जितने भी जेंट्स है सब लोग आगे जाके देखा, फिर पता चला कि अच्छा ये पैसेंजर प्लेन है। फिर चारों ओर देखा कि आधा हिस्सा यहाँ पर बड़ी बड़ी बिल्डिंगें जल रही है ऐसा। फिर बाद में समझ आया कि ये पैसेंजर प्लेन है। और पूरे आकाश, पूरा मेघाणी नगर काले काले धुआं से भरा हुआ था, ऊंची ऊंची आग के लपटें उठ रही थी। ভাবুন তো সেই দুর্বিষহ মুহূর্তের কথাটা। ওই 275 জনের মধ্যে আমিও থাকতে পারতাম, আপনিও থাকতে পারতেন, আমার পরিবারের লোকজনও থাকতে পারতো, আপনার পরিবারের লোকজনও থাকতে পারতো। কি ভয়াবহ একটি দুর্ঘটনা, এর কারণ জানা দরকার, কে দায়ী সেটা জানা দরকার। এবং যদি সত্যি ঠিক কিছুক্ষণ আগে যেমন অভিযোগ করছিলেন এয়ার ইন্ডিয়ার সেই প্রাক্তন কর্মী, ডেপুটি জেনারেল ম্যানেজার এয়ার সেফটি কিংবা পরবর্তীকালে চিফ ম্যানেজার এয়ার সেফটি ক্যাপ্টেন বন্দিতা হালদার, তিনি যেমন অভিযোগ করছিলেন, যদি সত্যি সেই অভিযোগগুলোর মধ্যে এক বিন্দুও সত্যতা থাকে, সেই অভিযোগগুলো খতিয়ে দেখা দরকার। এবং যদি সত্যি এয়ার ইন্ডিয়ার গাফিলতি থাকে সেটাও সামনে আসা দরকার। কারণ আমরা বিমানের টিকিট কিনি দ্রুত নিজেদের গন্তব্যে পৌঁছবার জন্য, আমরা বিমানের টিকিট দ্রুত নিজেদের মৃত্যুর দিকে এগিয়ে যাওয়ার জন্য কিনি না। এই কথাটা মাথায় রাখতে হবে সেই সমস্ত ব্যবসায়ীদের, সেই সমস্ত ব্যবসায়িক গোষ্ঠীদের, ব্যবসায়িক পরিবারদের, যারা মুনাফার জন্য মাঝে মাঝে হয়তো আমজনতার সেফটি, সিকিউরিটি, নিরাপত্তা এই সমস্ত কিছুকে ভুলে যান। আহমেদাবাদের এই ঘটনা, এই মর্মান্তিক ঘটনা, মৃতের সংখ্যা বেড়ে যেটা এখন 274, তা আমাদের সবার কাছে একটি প্রশ্ন তুলে দিয়ে গেছে। আমরা কি কেউ আদতে কখনো নিরাপদ? কোন পর্যায়ে গেলে সেই নিরাপত্তা কিংবা সেই সিকিউরিটি আমরা মনে করতে পারবো, ফিল করতে পারবো? হাজার হাজার টাকা দিয়ে একটা বিমানের টিকিট কেনা হয়,
দ্রুত নিজের গন্তব্যে পৌঁছানোর জন্য। তাহলে কি আমরা আবার আদিম যুগে ফিরে যাব, যেখানে কেউ কারোর ওপর ভরসা করতে পারে না? এভরি ম্যান টু ফেন্ড ফর হিটসেলফ। এই প্রশ্নগুলো আজকে উঠছে কারণ এই সংস্থার এয়ার ইন্ডিয়ার একজন প্রাক্তন এমপ্লয়ি কিছু বিস্ফোরক অভিযোগ করছেন, এবং সেই অভিযোগের একেবারে মূল মন্ত্র কিংবা একেবারে কেন্দ্রবিন্দুতে যে বক্তব্যটি রয়েছে সেটা খুব সাদামাটা, সেটা আজকের নয়, সেটা দীর্ঘ শতাব্দী প্রাচীন একটি বক্তব্য। মুনাফা আগে না নিরাপত্তা আগে? মুনাফা নিরাপত্তা আমজনতার কথা বলছি। চলুন মধ্যপ্রাচ্যে এই মুহূর্তে যে সমস্যা, সেই সমস্যার কথা শুনি। কারণ মধ্যপ্রাচ্যের সমস্যা আমার আপনার সবার বাড়িতেও সমস্যা করবে। মধ্যপ্রাচ্যে যদি এই মুহূর্তে যুদ্ধ আবহাওয়া থাকে এবং এরপর যদি ফুল ব্লোন আউট স্কেলে যুদ্ধ হয়, তাহলে কিন্তু তেলের দাম বাড়বে, আর তেলের দাম বাড়লে আমার আপনার সংসারে টানাটানি পড়বে। তেলের দামের সঙ্গে না সমস্ত কিছু কানেক্টেড। আপনি যে সবজিটি সকালবেলা গিয়ে বাজারে কিনছেন, যে মাছটি কিনছেন, মাংসটি কিনছেন, যে প্রোডাক্টস আপনার কাছে আসছে, বিদেশ থেকে আসুক কিংবা এদেশের প্রোডাক্ট হোক, সমস্ত কিছুর সঙ্গে তেলের দাম ওতপ্রোতভাবে জড়িয়ে। এমনকি আপনার বাড়ি থেকে অফিস যাওয়ার খরচও এই তেলের দামের সঙ্গেই জড়িয়ে। তেলের দাম বাড়লে বাস, ট্যাক্সি, অটো, তাদের দাম বাড়ে। তেলের দাম কমছে এমনটা কিন্তু সাম্প্রতিককালে আমরা শুনিনি। উল্টে এই মধ্যপ্রাচ্যে যে ভয়াবহ যুদ্ধ শুরু হয়েছে, তার ফলে আশঙ্কা করা হচ্ছে হয়তো তেলের দাম আরো বাড়তে পারে। আর এই তেলের দাম বাড়লে আমার আপনার জীবনেও সংকট দেখা দেবে। ইরানের মিসাইল হামলায় এখনো পর্যন্ত ইসরায়েলের কমপক্ষে 3 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে বেসরকারি সূত্রে। আহত হয়েছেন বহু মানুষ। ইরানের তেল আভিভ এবং ইসরায়েলের তেল আভিভ এবং জেরুজালেমে শতাধিক হাইপারসনিক মিসাইল নিয়ে হামলা চালায় ইরান। এদিন ভোর থেকেই দফায় দফায় সাইরেনের শব্দে কেঁপে ওঠে উত্তর ইসরায়েলের রাজধানী সহ একাধিক শহর ও জনবসতি। ইসরায়েলি জনগণকে নিরাপদ বাংকারে আশ্রয় নিতে বলেছে ইসরায়েলি প্রশাসন। ইসরায়েলি সেনা বিবৃতি দিয়ে জানিয়েছে, ইরানের ছোড়া একাধিক মিসাইল তারা সীমান্ত পেরোনোর আগেই ধ্বংস করে দিয়েছে। শুক্রবার ইরানের পরমাণু কেন্দ্র এবং একাধিক গুরুত্বপূর্ণ স্থানে হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলের মিসাইল হানায় ইরানের সেনাপ্রধান ও এক সেনা কমান্ডার সহ মোট 6 জন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছে বলে খবর। এরপরেই শতাধিক ড্রোন নিয়ে ইসরায়েলের ওপর হামলা চালিয়েছে ইরান। সেই আক্রমণে ইসরায়েলি ডিফেন্স ফোর্স রুখে দিয়েছে বলে জানা যাচ্ছে। অ্যাটলিস্ট বেঞ্জামিন নেতানিয়াহু এমনটাই জানাচ্ছে। তারপর শনিবার ঠিক সকালবেলা ফের নতুন করে ইসরায়েলের একাধিক অঞ্চলে মিসাইল হামলা চালায় তেহরান। বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি প্রশাসন। ইরানের সামরিক অভিযানের নাম অপারেশন ট্রু প্রমিস 3। ইসরায়েলি সেনা সূত্রে দাবি অন্তত 100টি মিসাইল ছুঁড়েছে ইরান। অন্যদিকে বেশিরভাগই রুখে দেওয়া হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। জাতিসংঘ মহাসচিব কিংবা ইউএন এর মহাসচিব তিনিও অ্যান্তনিও গুতেরেস এখনই উত্তেজনা প্রমোশনের জন্য ইরান ও ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন। ইসরায়েলের ডিফেন্স ফোর্স দেশবাসীকে অনুরোধ করেছে যে হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা ও পাঠানো নির্দেশবলী মেনে চলতে। যেই বিস্ফোরণগুলি শোনা যাচ্ছে সেগুলি হামলা, বাধা দেওয়া বা পড়ে যাওয়া রকেটের বিস্ফোরণের আওয়াজ। আইডিএফ বারবার বলছে যে হামলার স্থান ও ভিডিও কোনোভাবেই যাতে প্রকাশ বা শেয়ার না করা হয়। অন্যদিকে ইরানকে পারমাণবিক কর্মসূচি নিয়ে চুক্তিতে আসার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নইলে আরো ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। কয়েকদিন আগে পর্যন্ত ভারত পাকিস্তান যুদ্ধের আবহে যে ডোনাল্ড ট্রাম্প মাদার টেরিজা হয়ে ঘুরছিলেন, সেই ডোনাল্ড ট্রাম্প আজকে হঠাৎ করে জেনারেল প্যাটেল হয়ে গিয়েছেন। ভুলে গেলাম, জেনারেল প্যাটেলও তো আবার আমেরিকারই লোক, যিনি বলতেন গ্র্যাব দেম বাই দ্য ... and their hearts and minds will follow। ভিয়েতনামের সেই জেনারেল প্যাটেল। এনিওয়ে, শুক্রবার ইসরায়েলের স্থানীয় সময় ঠিক রাত 9টা তেল আবিবের বাসিন্দাদের ফোন বেজে উঠেছিল। জরুরিকালীন অ্যালার্ম বেজে উঠেছিল তাদের ফোনে। আর আধ ঘন্টা পর থেকেই তেল আবিবের মাঝ আকাশে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম ইরানের ছোড়া অনেক মিসাইলকেই মধ্য আকাশে গুঁড়িয়ে দিতে সমর্থ হয়েছে, কিন্তু সমস্ত মিসাইল আটকাতে সমর্থ হয়নি ইসরায়েল। তেল আভিভ ও জেরুজালেমের একাধিক জায়গায় প্রবল আঘাত আনে ইসরায়েলের মিসাইল। বেশ কয়েকটি
ভিডিও দেখা যাচ্ছে ইসরায়েলের একটি আয়রন ডোম ধ্বংস হয়েছে ইরানের মিসাইল হামলায়। জানা গিয়েছে কাশিম বশির নামে এক ধরনের মিসাইলের মাধ্যমে ইসরায়েল হামলা চালিয়েছে ইরানে। বিশেষজ্ঞদের অনুমান এই ধরনের মিসাইল আটকাতে ব্যর্থ হয়েছে ইসরায়েলের আয়রন ডোম। ইরানি জনগণের সঙ্গে ইসরায়েলের কোনো শত্রুতা নেই, বরং যুগ যুগ ধরে ইসরায়েলের সাধারণ জনতার সঙ্গে ইরানের জনগণের বন্ধুত্ব সম্পর্ক। আমাদের যুদ্ধ ইরানের খুনি শাসকের বিরুদ্ধে, অর্থাৎ আয়াতুল্লাহ খোমেনি এবং তার তালিবানি প্রশাসনের বিরুদ্ধে। আমরা আমাদের কাজ করেছি, এবার আপনারাও যান, জিন্দেগি আজাদির লড়াইতে সামিল হন। ঠিক এই ভাষাতেই ইরানের জনতাকে বিদ্রোহের উস্কানি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। দেখুন। In the past 24 hours, we've taken out top military commanders, senior nuclear scientists, the Islamic regime's most significant enrichment facility, and a large portion of its ballistic missile arsenal. The nation of Iran and the nation of Israel have been true friends since the days of Cyrus the Great. And the time has come for you to unite around your flag and your historic legacy by standing up for your freedom from an evil and oppressive regime. It has never been weaker. This is your opportunity to stand up and let your voices be heard. Woman, life, freedom. Zan, Zandegi, Azadi. As I said yesterday and many times before, Israel's fight is not with you. It's not with you, the brave people of Iran whom we respect and admire. Our fight is with our common enemy, a murderous regime that both oppresses you and impoverishes you. Brave people of Iran, your light will defeat the darkness. I am with you. The people of Israel are with you. আপনার একটা গুরুত্বপূর্ণ খবর জানিয়ে রাখি, ইরানের যে ক্রাউন প্রিন্স অর্থাৎ ইরানের রাজার শেষ বংশধর রেজা পেহলাভি, তিনি ইরানের এই মুহূর্তে রাজা, কিন্তু তিনি অবশ্যই তার দেশ থেকে বিতাড়িত। তিনি বাইরে রয়েছেন, দেশের বাইরে রয়েছেন। তিনি একটি চিঠি লিখেছেন, ফার্সি ভাষায় চিঠি লিখেছেন, এবং সেই চিঠিতে তিনি বলছেন, দেশবাসীকে বলছেন এবং দেশের আর্মি, মিলিটারি, পুলিশ এবং সমস্ত রকম সিকিউরিটি এজেন্সিকে বলছে যে এই যুদ্ধ আয়াতুল্লাহ খোমেনির যুদ্ধ এবং ইসলামিক রিপাবলিকের যুদ্ধ। এই যুদ্ধ ইরানের নয়। ইরানের এই মুহূর্তে রাজা, যিনি এক্সাইলে রয়েছেন, যিনি দেশের বাইরে রয়েছেন, বিতাড়িত, তিনি বিদেশ থেকে চিঠি লিখে নিজের দেশের আর্মিকে, নিজের দেশের পুলিশকে এবং জনগণকে বলেছে যে এই মুহূর্তে তারা যেন জনগণের সাথ দেয়, আয়াতুল্লাহ খোমেনির নয়। আয়াতুল্লাহ খোমেনির মতো শাসকরা শুধুমাত্র নিজেদের জন্য, নিজেদের পয়সার জন্য, নিজেদের পরিবারের জন্য কাজ করে, দেশের জনগণের জন্য কাজ করে না। বলে রাখা ভালো, এই আয়াতুল্লাহ খোমেনি টাইপের যেসব সন্ত্রাসবাদী, অ্যাকচুয়ালি এরা সন্ত্রাসবাদীদের দল, সন্ত্রাসবাদীরা ঘুরে বেড়ায়, এরকমই একজন ছিলেন ওসামা বিন লাদেন আর আয়াতুল্লাহ খোমেনির মধ্যে ক্যারেক্টারিস্টিক্যালি কোনো তফাৎ নেই। এরা ধর্মকে ব্যবহার করে একটি দেশকে শাসন করার জন্য। তালিবান এবং আয়াতুল্লাহ খোমেনির মধ্যে কোনো তফাৎ নেই। ইরানের এই মুহূর্তে যিনি ক্রাউন প্রিন্স এবং যিনি রাজা, যিনি দেশের বাইরে রয়েছেন, তিনি আওয়ামকে এবং মিলিটারি পুলিশকে বলেছেন যে এই যুদ্ধ আয়াতুল্লাহ খোমেনির যুদ্ধ, ইসলামিক রিপাবলিকের যুদ্ধ, এটা ইরানের যুদ্ধ নয়। তাহলে বুঝতে পারছেন ধর্মকে কিভাবে ব্যবহার করা হয় আম জনতার বিপক্ষে। বুঝুন, নিজের দেশে এটা হতে দেবেন না। ভালো থাকুন, ভালো রাখুন। জয় হিন্দ। দেশ বিদেশ, শহর জেলা, কি ঘটছে, কোথায় ঘটছে, কে বলছেন, কি বলছেন, রং ছাড়া সোজা সাপটা। দেখুন সুপার প্রাইম টাইম প্রতিদিন রাত ৮টায়।